বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। শ্রোতা ভাই বোনেরা, এখন পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তিলাওয়াত। সূরা মায়েদার ৩ নম্বর আয়াতের তিলাওয়াত পরিবেশন করছেন কারি রাহিম খাকি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। حرمت عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل لغير الله به والمنخنقة والموقوذة والمتردية والنطيحة وما أكل السبع إلا ما ذكيتم وما ذبح على النصب وأن تستقسموا بالأزلام ذلكم فسق. اليوم يئس الذين كفروا من دينكم فلا تخشوهم واخشون. اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. فمن اضطر في مخمصة غير متجانف لإثم فإن الله غفور رحيم. صدق الله العلي العظيم. বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে মৃত জীব, রক্ত, শূকরের গোশত, আল্লাহ ছাড়া অন্য কারোর নামে জবাই করা জীব এবং কণ্ঠ রুদ্ধ হয়ে, আহত হয়ে, উপর থেকে পড়ে গিয়ে বা ধাক্কা খেয়ে মরা অথবা কোনো হিংস্র প্রাণী চিরে ফেলেছে এমন জীব, তোমরা জীবিত পেয়ে যাকে জবাই করেছ সেটি ছাড়া। আর যা কোনো বেদিমূলে জবাই করা হয়েছে তাও তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে। এছাড়াও স্বর নিক্ষেপের মাধ্যমে নিজেদের ভাগ্য নির্ণয় করাও তোমাদের জন্য জায়েজ নয়। এগুলো ফাসিকি কাজ। আজ তোমাদের দ্বীনের বিরুদ্ধাচরণের ব্যাপারে কাফেররা পুরোপুরি নিরাশ হয়ে পড়েছে। কাজেই তোমরা তাদেরকে ভয় করো না, বরং আমাকে ভয় করো। আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছি, আমার নিয়ামত তোমাদের প্রতি সম্পূর্ণ করেছি এবং তোমাদের জন্য ইসলামকে তোমাদের দ্বীন হিসেবে গ্রহণ করে নিয়েছি। কাজেই তোমাদের উপর হালাল ও হারামের যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে তা মেনে চলো। তবে যদি কোনো ব্যক্তি ক্ষুধার জ্বালায় বাধ্য হয়ে ওইগুলোর মধ্য থেকে কোনো একটি জিনিস খেয়ে নেয় গুনাহের প্রতি কোনো আকর্ষণ ছাড়াই, তাহলে নিঃসন্দেহে আল্লাহ ক্ষমাশীল ও অনুগ্রহকারী। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তিলাওয়াত শুনলেন। আজ শনিবার 15 মে 1 জ্যৈষ্ঠ
এবং ফার্সি 25 উর্দু বেহেশত রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আবু সাইদ। এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ ও ভারতের সঠিক 25 মিটার ব্যান্ডে 11,600 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন parstoday.com/bn। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতে থাকছে যথারীতি বিশ্ব সংবাদ, এরপর থাকবে সংবাদ বিশ্লেষণমূলক অনুষ্ঠান দৃষ্টিপাত, ইসরায়েল আর কত অপরাধ করলে ওআইসি জরুরি বৈঠক করবে জানতে চায় ইরান। এ সম্পর্কে দৃষ্টিপাতের শুরুতে শুনতে পাবেন একটি সংবাদ ভাষ্য। এদিকে ভারতে করোনা পরিস্থিতি মোকাবেলায় পশ্চিমবঙ্গে 15 দিনের নিষেধাজ্ঞা জারি। এ সম্পর্কে বিস্তারিত জানাবেন কলকাতা থেকে আব্দুল হাকিম। দৃষ্টিপাতের পর শুনতে পাবেন ইরান ভ্রমণ, এরপর থাকবে কথাবার্তার পর শুনতে পাবেন ইরান ইরাক যুদ্ধের ইতিহাস, সব শেষে শুনতে পাবেন সংক্ষিপ্ত সংবাদ। রেডিও তেহরান শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। ইসরায়েলি হামলায় ফিলিস্তিনের একই পরিবারের 8 শিশু শহীদ, আল জাজিরা টিভি চ্যানেলের কার্যালয় ধ্বংস, যুদ্ধের সমীকরণ বদলে দিয়েছে হামাস। ফিলিস্তিন সংকট সত্ত্বেও ভিয়েনায় ইরান বিষয়ক সংলাপ চলছে বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন। বাংলাদেশে 4 দলীয় জোটের সময় আওয়ামী লীগের অনেক নেতাকর্মী স্বজনদের দাফন করতে পারেননি, ওবায়দুল কাদেরের দাবি। এবং ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে সিআরপিএফ ক্যাম্প টার্গেট করে অজ্ঞাত গেরিলাদের পেট্রোল বোমা হামলা। শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন, এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছে আমি সোহেল আহমেদ। ইহুদিবাদী ইসরায়েলের বর্বর বিমান হামলায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার একই পরিবারের অন্তত 8 শিশু শহীদ হয়েছে। ফিলিস্তিনের বার্তা সংস্থা মান জানিয়েছে আজ খুব ভোরে ইহুদিবাদী ইসরায়েল গাজার আশ-শাতি শরণার্থী শিবিরে বিমান হামলা চালালে এক পরিবারের ওই 8 শিশু এবং ওই পরিবারের অন্য 2 মহিলা শহীদ হন। বিমান হামলায় ফিলিস্তিনিদের বাড়িটি ধ্বংস হয় এবং 15 জন আহত হন। ইহুদিবাদী বাহিনী কোনো পূর্ব সতর্কতা ছাড়াই ওই বাড়িতে বিমান থেকে 3টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। ইসরায়েল গত সোমবার থেকে অবরুদ্ধ গাজা উপত্যকায় বর্বর আগ্রাসন শুরু করেছে এবং এ পর্যন্ত অন্তত 140 জন শহীদ হয়েছেন, যার মধ্যে 39টি শিশু ও 22 জন নারী রয়েছেন। ইসরায়েলি আগ্রাসনে এ পর্যন্ত প্রায় 1000 ফিলিস্তিনি আহত হয়েছেন। গাজায় কাতার ভিত্তিক টিভি চ্যানেল আল জাজিরার কার্যালয় সহ একটি ভবন আজ ধ্বংস করে দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। ভবনটিতে অ্যাসোসিয়েটেড প্রেস বা এপির কার্যালয় ছিল। এছাড়া সেটি আবাসিক ভবন হিসেবেও ব্যবহার করা হচ্ছিল। হামলায় কোনো ক্ষয়ক্ষতির বা হতাহতের ঘটনা ঘটেছে কিনা তা এখনো জানা সম্ভব হয়নি। আজ ইসরায়েলি জঙ্গি বিমান থেকে উচ্চ ধ্বংস ক্ষমতা সম্পন্ন বোমা ফেলা হয় ভবনটিতে। ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে বোমা হামলার পর ভবনটি মাটিতে ভেঙে পড়েছে। ভবনটির ধ্বংসস্তূপ চারদিকে ছড়িয়ে পড়েছে। গাজার ওই ভবনের কার্যালয়ে 11 বছর ধরে কর্মরত ছিলেন আল জাজিরার সাংবাদিক সাফাওয়াত আল খালুদ। তিনি ভবনটিতে হামলা প্রসঙ্গে বলেছেন, 2 সেকেন্ডের মধ্যেই ভবনটি মাটির সঙ্গে মিশে যায়। তিনি বলেন, আমি 11 বছর ধরে সেখানে কাজ করছি। আমি অনেক ঘটনা ভবনটি থেকে কভার করেছি। আমরা ব্যক্তিগত পেশাদার জীবনযাপন করেছি। 2 সেকেন্ডের মধ্যে সবকিছু শেষ হয়ে গেল। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের অন্যতম মুখপাত্র ফাউজি বারহুম বলেছেন, ইহুদিবাদী ইসরায়েলের বর্বর আগ্রাসনের মুখে তার সংগঠন তেল আবিবের উপর রক্তক্ষয়ী পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে প্রতিশোধের নিয়ম
ভালোভাবে প্রতিষ্ঠা করে দিয়েছে। তিনি বলেন, হামাসের যোদ্ধারা ইসরায়েলের যে কোনো হামলার উপযুক্ত জবাব দিতে প্রস্তুত। হামাস চলমান সংঘাতে গোলার জবাবে গোলা, শহরের বদলে শহর এবং ক্ষেপণাস্ত্রের জবাবে ক্ষেপণাস্ত্র ছুড়ে সমীকরণ বদলে দিতে পেরেছে। ইরানের তাসনিম নিউজকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে এসব কথা বলেন হামাসের এই মুখপাত্র। ফাউজি বারহুম বলেন, হামাস যোদ্ধারা তেল আবিব লক্ষ্য করে মাত্র 3 মিনিটের মধ্যে 150টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এটি ছিল ইহুদিবাদী ইসরায়েলের জন্য নজিরবিহীন ঘটনা। তিনি বলেন, ইসরায়েলি সেনারা চলমান সংঘাত স্বল্প মেয়াদে শেষ করবে, কিন্তু তারা মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশ হিসেবে দীর্ঘমেয়াদী সংঘাতের ধারণা দেওয়ার চেষ্টা করছে। তবে যত দীর্ঘ হোক সংঘাত, তাতে কিছু আসে যায় না। আমরা লড়াইয়ের জন্য প্রস্তুত। ইসরায়েল ফিলিস্তিন চলমান সংকটের কারণে আমেরিকাকে চলমান ভিয়েনা সংকট থেকে বেরিয়ে আসার যে আহ্বান রিপাবলিকান নেতারা জানিয়েছিলেন, বাইডেন প্রশাসন তা প্রত্যাখ্যান করেছে। রিপাবলিকান সিনেটররা ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলি পাশবিকতাকে সমর্থন করে ভিয়েনায় চলমান ইরান বিষয়ক সংলাপ থেকে আমেরিকাকে সরে আসার আহ্বান জানিয়েছিলেন, কিন্তু মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন সে আহ্বান প্রত্যাখ্যান করে বলেছেন, ভিয়েনা সংলাপ চলবে। তিনি গতকাল ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের সম্মুখীন হন যে হামাস গাজা থেকে ইসরায়েলে হামলা চালানোর জন্য দূরপাল্লার যেসব ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করছে, সেগুলোর প্রযুক্তি ইরানের কাছ থেকে সংগ্রহ করার বিষয়টি মাথায় রেখে আমেরিকা এর প্রতিবাদে ভিয়েনা থেকে সরে আসবে কিনা। উত্তরে ব্লিংকেন বলেন, হামাসের সামরিক সক্ষমতায় ইরানের হাত আছে কিনা সে বিষয়ে তিনি কোনো বক্তব্য দিতে চান না। তবে ভিয়েনা সংলাপ চলবে, কারণ বাইডেন প্রশাসন ইরানকে পরমাণু অস্ত্র হস্তগত করতে দিতে চায় না। ফিলিস্তিন ইসরায়েল সংকটে ইহুদিবাদীদের প্রতি সংহতি প্রদর্শন করে অস্ট্রিয়ার বিভিন্ন সরকারি দপ্তরে ইসরায়েলি পতাকা উত্তোলন করা হয়েছে। এই ঘটনাকে লোমহর্ষক ও বেদনাদায়ক বলে তীব্র নিন্দা জানিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় পাশ্চাত্যের সঙ্গে ইরানের পরমাণু আলোচনার প্রধান আলোচক সৈয়দ আব্বাস আরাকচি গত রাতে এক বক্তব্যে এ মন্তব্য করেন। তিনি নিজের অফিসিয়াল টুইটার পেজে দেয়া এক পোস্টে বলেন যে অবৈধ রাষ্ট্রটি মাত্র কয়েকদিনের ব্যবধানে অসংখ্য নারী ও শিশু সহ শতাধিক ফিলিস্তিনিকে নির্মমভাবে হত্যা করতে পারে, সেটির পতাকা অস্ট্রিয়ার সরকারি অফিসে উত্তোলনের ঘটনা সত্যিই লোমহর্ষক ও বেদনাদায়ক। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, 2001 সালে বিএনপি নেতৃত্বাধীন 4 দলীয় জোট সরকার ক্ষমতায় আসার পর আওয়ামী লীগের অনেক নেতাকর্মী এলাকায় বাড়ি ঘরে যেতে পারেনি। সেই ইতিহাস বেশি দিন আগের নয়। বিস্তারিত জানাচ্ছেন গাজী আব্দুর রশিদ তার ডেস্ক রিপোর্টে। বাংলাদেশের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, 2001 সালে বিএনপি নেতৃত্বাধীন 4 দলীয় জোট সরকার ক্ষমতায় আসার পর আওয়ামী লীগের অনেক নেতাকর্মী এলাকায় বাড়ি ঘরে যেতে পারেনি। সেই ইতিহাস বেশি দিন আগের নয়। বিএনপির আমলে মা বাবা মারা গেলেও আওয়ামী লীগের নেতাকর্মীরা গ্রামের বাড়ি যেতে পারেনি। দাফন কাফনের শেষ সুযোগটুকুও দেয়া হয়নি। মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদের নামাজ পড়া অবস্থায় গ্রেপ্তার করা হয়েছিল। বিএনপির আমলে নির্যাতনের পুনরাবৃত্তি ঘটানোর কোনো নজির স্থাপন করেনি শেখ হাসিনা সরকার। আজ রাজধানীর জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড হাসান মাহমুদ আজ সকালে বলেছেন, খালেদা জিয়ার তো হাসপাতালে নয়, কারাগারে ঈদ উদযাপন করার কথা ছিল, কারণ তিনি তো দণ্ডপ্রাপ্ত আসামি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহানুভবতা দেখিয়ে কারাগার থেকে মুক্তি দিয়েছেন শাস্তি স্থগিত রেখে। এজন্য বিএনপির উচিত আমাদের নেত্রীকে ধন্যবাদ দেয়া। রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ farstoday.com/bn। ফিরছি সংবাদে।
বাংলাদেশে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে চলমান বিধিনিষেধ আগামী 23 মে পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। আগামীকাল এ ব্যাপারে প্রজ্ঞাপন জারি করা হবে। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন গণমাধ্যমকে বলেন, সংক্রমণ পরিস্থিতি ও ভারতের অবস্থার বিবেচনায় নিয়ে বাড়তি সতর্কতার অংশ হিসেবে বিধিনিষেধ বাড়ানো হচ্ছে। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে প্রথমে গত 5 এপ্রিল থেকে 11 এপ্রিল পর্যন্ত বিধিনিষেধ আরোপ করে সরকার, এরপর দফায় দফায় তা বাড়ানো হচ্ছে। জম্মু কাশ্মীরে অজ্ঞাত গেরিলারা আধা সামরিক বাহিনী সিআরপিএফ ক্যাম্প টার্গেট করে পেট্রোল বোমা হামলা চালিয়েছে। কলকাতা থেকে এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল হাকিম। জম্মু কাশ্মীরে অজ্ঞাত গেরিলারা আধা সামরিক বাহিনী সিআরপিএফ ক্যাম্প টার্গেট করে পেট্রোল বোমা হামলা চালিয়েছে। গতকাল দিবাগত শুক্রবার রাতে শ্রীনগরের ডাউনটাউন এলাকায় শরাব কদল এলাকায় সিআরপিএফ ক্যাম্প লক্ষ্য করে অজ্ঞাত গেরিলারা পেট্রোল বোমা নিক্ষেপ করে। আক্রমণে অবশ্য কোনো ক্ষয়ক্ষতি হয়নি, সমস্ত জওয়ানরা নিরাপদে রয়েছেন। গণমাধ্যমে প্রকাশ ওই হামলার সিসিটিভি ফুটেজে প্রকাশ, একজন মুখোশধারী ব্যক্তি একে একে 2টি পেট্রোল বোমা সিআরপিএফ জওয়ানদের ক্যাম্পের দিকে নিক্ষেপ করছে। হামলাকারীদের সন্ধানে রাত থেকে নিরাপত্তা বাহিনীর তল্লাশি অভিযান চলছে। হামলাকারীর পরিচয় এখনো জানা যায়নি। পুলিশ জানিয়েছে, তদন্ত চলাকালীন কয়েকটি গুরুত্বপূর্ণ প্রমাণ উদ্ধার করা হয়েছে এবং শিগগিরই হামলাকারীকে গ্রেপ্তার করা হবে। কিন্তু ওই আক্রমণের ঘটনায় আবারও নিরাপত্তা ব্যবস্থা প্রশ্নের মুখে পড়ল বলে মনে করছেন বিশ্লেষকরা। গণমাধ্যম সূত্রে প্রকাশ, ওই ঘটনার পরপরই আধা সামরিক বাহিনী সিআরপিএফ, সেনাবাহিনী ও পুলিশের টিম সেখানে পৌঁছে হামলাকারীদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করে, কিন্তু এতে কিছুই পাওয়া যায়নি। আজ সকালে ফের নিরাপত্তা বাহিনী ওই এলাকায় তল্লাশি চালিয়েছে। হামলাকারীদের সন্ধানে সংশ্লিষ্ট এলাকার লোকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। একই সঙ্গে পুলিশ বলছে যে তারা তাদের তথ্য ব্যবস্থা সক্রিয় করেছে। যারা ক্যাম্পে আক্রমণ করেছিল শিগগিরই তাদের সন্ধান পাওয়া যাবে। বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। ইয়েমেনের সর্বোচ্চ বিপ্লবী পরিষদের প্রধান মোহাম্মদ আলী আল হুথি সৌদি আরবের উদ্দেশ্যে বলেছেন, আপনারা ইয়েমেনে বোমাবর্ষণ ও আগ্রাসন বন্ধ করে দখলদার ইসরায়েলে হামলা করুন, তাহলে আমরা আর পাল্টা জবাব দেব না। ফিলিস্তিনের বিভিন্ন এলাকায় ইসরায়েলের অব্যাহত হামলার বিরুদ্ধে মুসলমানদের জোরালো পদক্ষেপের প্রয়োজনীয়তার প্রতি ইঙ্গিত করে তিনি আজ একথা বলেন। মোহাম্মদ আলী আল হুথি আরও বলেছেন, ফিলিস্তিনে ইসরায়েলি বর্বরতা ও আগ্রাসনের বিষয়ে সৌদি আরব কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছে না, কোনো পদক্ষেপই তাদের পক্ষ থেকে লক্ষ্য করা যাচ্ছে না। এ অবস্থায় আমি সৌদি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা ইয়েমেনে বোমা হামলার বদলে ইসরায়েলে কয়েকটি বোমা ফেলুন। আপনারা যদি এটা করেন তাহলে আপনাদের বিরুদ্ধে আমাদের পাল্টা হামলা বন্ধ করে দেব। আলী আল হুথি আরও বলেন, ইসরায়েলে বোমা বর্ষণ করলে আমরা আপনাদের উপর আর হামলা চালাবো না, এমনকি আমরা আপনাদের হামলা অব্যাহত থাকলেও আমাদের পাল্টা অভিযান বন্ধ রাখব। রাশিয়ার সরকার আনুষ্ঠানিকভাবে আমেরিকা ও চেক প্রজাতন্ত্রকে অবন্ধুসুলভ রাষ্ট্র ঘোষণা করেছে। এই সিদ্ধান্তের আওতায় দেশ দুটির উপর রাশিয়া এমন কিছু সীমাবদ্ধতা আরোপ করেছে যার কারণে তারা স্থানীয় লোকজনকে তাদের কূটনৈতিক মিশনের জন্য নিয়োগ দিতে পারবে না। গতকাল তাদের সরকারি ওয়েবসাইটে ঘোষণা করা হয়েছে যে আমেরিকা এবং চেক প্রজাতন্ত্র রাশিয়ার ক্ষেত্রে অবন্ধুসুলভ রাষ্ট্রের মতো তৎপরতা চালাচ্ছে। এই তৎপরতা রাশিয়ার জনগণ ও রুশ প্রতিষ্ঠানের ক্ষেত্রেও প্রযোজ্য। আমেরিকা এবং চেক প্রজাতন্ত্র সহ বেশ কয়েকটি দেশকে অবন্ধুসুলভ রাষ্ট্র ঘোষণা করার জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত মাসে একটি ডিক্রিতে সই করেছেন। এই সিদ্ধান্তের আওতায় চেক প্রজাতন্ত্র তাদের কূটনৈতিক মিশনের জন্য 19 জনের বেশি স্থানীয় কর্মী নিয়োগ দিতে পারবে না। আমেরিকার ক্ষেত্রে সিদ্ধান্ত আরো কঠোর, তারা রাশিয়ার কোন স্থানীয় নাগরিককে তাদের কূটনৈতিক মিশনের জন্য নিয়োগ দিতে পারবে না। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। বিশ্ব সংবাদের পর আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিচার বিভাগের মানবাধিকার বিষয়ক টাস্ক ফোর্সের মহাসচিব আলী বাকেরি কানি বলেছেন, ইহুদিবাদী ইসরায়েল আর কত অপরাধ করলে মুসলিম দেশগুলোকে নিয়ে গঠিত
ওআইসির জরুরি বৈঠক অনুষ্ঠিত হবে। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিচার বিভাগের মানবাধিকার বিষয়ক দফতরের মহাসচিব আলী বাকেরি কানি বলেছেন, ইহুদিবাদী ইসরায়েল আর কত অপরাধ করলে মুসলিম দেশগুলোকে নিয়ে গঠিত ইসলামী সহযোগিতা সংস্থা বা ওআইসির জরুরি বৈঠক অনুষ্ঠিত হবে। অধিকৃত ফিলিস্তিন, বিশেষ করে অবরুদ্ধ গাজায় ইসরায়েলি অপরাধযোগের বিষয়ে এক প্রতিক্রিয়ায় তিনি একথা বলেছেন। আলী বাকেরি কানির এই বক্তব্য কেবলই একটি প্রশ্ন নয়, বরং তিনি এমন এক তিক্ত বাস্তবতার দিকে ইঙ্গিত করেছেন যা সম্প্রতি গাজা ও কুদস শহরে আমরা দেখতে পাচ্ছি। ইসরায়েল গাজায় যে বর্বরোচিত হামলা চালাচ্ছে তা মানবতা বিরোধী যুদ্ধাপরাধ এবং বংশ নিধনযোগ্য ছাড়া আর কিছুই নয়। দখলদার ইসরায়েল বর্তমান যুগের সবচেয়ে অত্যাধুনিক যুদ্ধাস্ত্র দিয়ে গাজার আবাসিক এলাকা একের পর এক ধ্বংস করে চলেছে। বড় বড় শহরে বোমা হামলা চালিয়ে এক জায়গায় নারী, শিশু, বয়স্ক মানুষকে হত্যা করছে। গাজার পানি, বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থার মতো গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলো মাটির সাথে মিশিয়ে দিচ্ছে। ইসরায়েলের মানবাধিকার লঙ্ঘনের মাত্রা এতটাই ছাড়িয়ে গেছে যে মুসলিম দেশগুলোর পক্ষ থেকে এ বিষয়ে জরুরি পদক্ষেপ নেওয়া দরকার হয়ে পড়েছে। তারা সর্বনিম্ন যে কাজ করতে পারে সেটা হচ্ছে মুসলিম ফিলিস্তিনিদের সমর্থনে ওআইসির জরুরি বৈঠক ডাকা, যাতে তারা গাজায় ইসরায়েলের অপরাধযজ্ঞের বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে পারে। বাস্তবতা হচ্ছে, কয়েকটি আরব দেশের নতজানু নীতি এবং তাদের সমর্থনের কারণে দখলদার ইসরায়েল ও আমেরিকা বেপরোয়া হয়ে উঠেছে। ফিলিস্তিন বিরোধী এই চক্রটি মুসলিম বিশ্বের প্রধান সমস্যা হিসেবে ফিলিস্তিন ইস্যুটিকে ম্লান করে দেওয়ার চেষ্টা করছে। এ লক্ষ্যে তারা ডিল অব দ্য সেঞ্চুরি পরিকল্পনা তুলে ধরেছে এবং ইসরায়েলের সঙ্গে আরব দেশগুলোর সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনি বলেছেন, ইসরায়েল প্রথম থেকেই অধিকৃত ফিলিস্তিনকে সন্ত্রাসবাদের ঘাঁটিতে পরিণত করেছে। মোট কথা, মানবাধিকারের দাবিদার ইউরোপ সহ পাশ্চাত্যের দেশগুলো দশকের পর দশক ধরে ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি অপরাধযোগ্য, দখলদারিত্ব ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনাবলী কিভাবে উপেক্ষা করে চলেছে সেটাই এখন প্রশ্ন। এ অবস্থায় কেবল মুসলিম দেশগুলোকেই ফিলিস্তিনিদের বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে হবে। আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/Radio Tehran BN। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radioteheran1982@gmail.com। ফিরে আসছে দৃষ্টিপাত। এবারে দৃষ্টি দেব ভারতের দিকে। ভারতের পশ্চিমবঙ্গে প্রাণঘাতী করোনা ভাইরাস মোকাবেলা করতে আগামীকাল সকাল 6টা থেকে 30 মে রোববার সন্ধে 6টা পর্যন্ত নানা বিধিনিষেধ জারি করা হয়েছে। এ সম্পর্কে এবারে শুনুন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি আব্দুল হাকিমের প্রতিবেদন। ভারতের পশ্চিমবঙ্গে প্রাণঘাতী করোনা ভাইরাস মোকাবেলা করতে আগামীকাল 16 মে রোববার সকাল 6টা থেকে 30 মে রোববার সন্ধে 6টা পর্যন্ত বিভিন্ন বিধিনিষেধ জারি করা হয়েছে। আজ শনিবার রাজ্যের মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় রাজ্য সচিবালয় নবান্নে এক সংবাদ সম্মেলনে এ সংক্রান্ত ঘোষণা করেন। মুখ্য সচিব বলেন, ওই সময়ের মধ্যে সব স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। সব সরকারি, বেসরকারি অফিস ও প্রতিষ্ঠান বন্ধ থাকবে। জরুরি পরিষেবা ছাড়া সমস্ত দপ্তর বন্ধ থাকবে। শপিং মল, স্পা, রেস্তোরাঁ, জিম, স্পোর্টস কমপ্লেক্স, সুইমিং পুল, সিনেমা হল বন্ধ থাকবে। মুদি দোকান, বাজারহাট, দুধ, রুটি, মাছ, মাংস, সবজির দোকান সকাল 7টা থেকে 10টা অবধি খোলা থাকবে। তিনি বলেন, লোকাল ট্রেন, মেট্রো, বাস পরিষেবা, ফেরি চলাচল বন্ধ থাকবে। জরুরি পরিষেবা ছাড়া বন্ধ থাকবে ট্যাক্সি ও অটোরিকশা চলাচল। সব ধরনের জমায়েত বন্ধ থাকবে। একই সঙ্গে রাত 9টা থেকে পরের দিন ভোর 5টা পর্যন্ত জরুরি পরিষেবা ছাড়া বাইরে বেরোনোর ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি হয়েছে। বিধিনিষেধ না মানলে মহামারী আইনে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও রাজ্যের মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। এই প্রসঙ্গে বিশিষ্ট চিকিৎসক কাজল কৃষ্ণ বণিক বলেন, হাসপাতাল এখনো সম্পূর্ণরূপে ভর্তি, কোথাও কোনো বেড খালি নেই। বেড, অক্সিজেন দেওয়ার মতন ফেসিলিটি কমছে, ভেন্টিলেশনের সুযোগ কমছে, প্রস্তুতি দরকার আরো বেশি।
স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে প্রকাশ, পশ্চিমবঙ্গে গতকাল শুক্রবার থেকে আজ শনিবার সকাল 8টা পর্যন্ত বিগত 24 ঘন্টায় 20,846টি নয়া সংক্রমণ হয়েছে। একই সময় 136 জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে রাজ্যটিতে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 12,993। এছাড়া 1,31,792 জন সক্রিয় করোনা রোগী চিকিৎসাধীন আছেন। রাজ্যে এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন 10,94,802 জন। মোট সুস্থ হয়েছেন 9,50,017 জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে প্রকাশ, দেশে গতকাল শুক্রবার সকাল 8টা থেকে আজ শনিবার সকাল 8টা পর্যন্ত 24 ঘন্টার মধ্যে 3,26,098 জন করোনা সংক্রমিত এবং একই সময়ে 3,890 জন করোনা রোগী প্রাণ হারিয়েছেন। প্রতিবেদনটি শুনলেন, আর এরই সঙ্গে শেষ হলো সংবাদ ভাষী অনুষ্ঠান দৃষ্টিপাত। আপনারা এই অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে সাপ্তাহিক অনুষ্ঠান